উপদেষ্টাদের একটা অংশ কিছু কিছু উপদেষ্টা হচ্ছে চান নির্বাচন পিছিয়ে যাক। আচ্ছা। এবং এমনও বলা হয়েছে যে সেটা সারা আপনিও একজন, তাদের একজন। খুব বিতর্ক হয়েছে, সেটা হচ্ছে মানবিক করিডোর। এই দুইটা বিষয় নিয়ে আপনার একটু বক্তব্য জানান। যাকে নিয়ে এত সমালোচনা মানবিক করিডোরে, সে তো এখন এই সরকারের পররাষ্ট্র মন্ত্রী হয়েছে। শেখ হাসিনার কথা বলি, উনি কিন্তু একদম মানে খোলামেলা ভাবে বলছে যে সেন্ট মার্টিন হাতে দেয়নি বলে, আমেরিকাকে দেয়নি বলে আমি আসলে ক্ষমতা ছাড়তে হয়েছে। আমেরিকা কি কাউকে জিজ্ঞেস করে আক্রমণ করে? না, ব্রিগেডিয়ার স্বাগত সাহেব তিনি একটি সাক্ষাৎকারে গুটি কয়েকজন উপদেষ্টারা তারা হচ্ছে বসে তাদের মতো করে সিদ্ধান্ত নিতেন। আচ্ছা, আপনি আসলে সেই ক্যাবিনেটের অংশ ছিলেন কিনা? আমি সেন্ট মার্টিনের রাত্রি থাকে নিষিদ্ধ করতে হবে আমি বলি নাই। তারা বিদেশে থেকে বলে আমরা নাকি সেফ এক্সিটে চলে যাব। আরে দেশে এসে বলেন না। চর্চায় স্বাগত। দর্শক, আজকে আমাদের এই আলোচনায় আমরা অতিথি হিসেবে সঙ্গে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার প্রধান নির্বাহী সৈয়দা রেজওয়ানা হাসান। তার সঙ্গে কথা বলবো, জানবো তিনি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন তার অভিজ্ঞতার কথা জানবো এবং তিনি সামনে কি করবেন সেটাও আমরা জানবো। রিজওয়ানা আপা, আপনাকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন। প্রথমে শুরু করতে চাই যে 16 মাসের একটি জার্নি ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের 3টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন। প্রথমে জানতে চাই আপনার অভিজ্ঞতার জায়গাটুকু, যে আসলে কীভাবে মূল্যায়ন করবেন এই 16 মাসকে আপনি? আমার কাছে মনে হয়েছে 31টা বছর আমি পরিবেশ নিয়ে আন্দোলন করেছি, আইন নিয়ে লড়াই করেছি। সে সুবাদে আমার মাঠ পর্যায়েও যেমন কাজ করতে হয়েছে, সরকারের সাথেও তেমন কাজ করতে হয়েছে, বিদেশি সংগঠনগুলোর সাথেও কাজ করতে হয়েছে, আদালতেও যেতে হয়েছে। ওই 31 বছরে আমি যা শিখেছি তার সাথে এই 1.5 বছরের অভিজ্ঞতা আমাকে আরো অনেক বেশি ঋদ্ধ করেছে। আমার পুরোটা জার্নিতে আমলাতন্ত্র আমাকে আটকে দিচ্ছে, আমি কাজ করতে পারছি না, এরকম সব সময় মনে হয়নি। কখনো যে মনে হয়নি তা না, সব সময় মনে হয়নি। আমি ফিরে এসেছি এমন একটা অনুভূতি নিয়ে যে দেশের জন্য অনেক কাজ করার আছে। আমরা তো মাত্র 1.5 বছর সময় পেয়েছি। 54 বছরের জঞ্জাল 1.5 বছরে আপনি সাফ করতে পারবেন না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা মানুষেরই, 18 কোটি মানুষেরই যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার সুযোগ আছে এবং দেশের জন্য কাজ করার সুযোগ যেন সরকারগুলো সবসময় নাগরিকদেরকে, আমাদের মতন যারা একটা বিষয় নিয়ে পড়ে আছেন তাদেরকে করে দেন। এটা করলে কিন্তু দেশ অনেক তাড়াতাড়ি এগোবে। আপনি দুইভাবে চিন্তা করতে পারেন যে আমার দল ক্ষমতা পেয়েছে, আমি আমার মতন করে দেশ চালাবো, তাহলে দেখা যাবে পরের যেই দল আসবে সে আর আপনার কোনো কাজগুলো রাখবে না। যদি আমরা ভালো কাজ বা দেশটাকে গড়ার যে কাজটা একটা ধারাবাহিকতা রাখতে চাই, তাহলে সকলের জন্যই সবসময় সম্পৃক্ততার একটা ক্ষেত্র করার প্রয়োজন রয়েছে। আমি ফেরত এসেছি একটা ফেয়ারলি ইতিবাচক অনুভূতি নিয়ে। অনেক কাজ করার বাকি ছিল, বাট সেটা অন্যরা করবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কাজ করার সুযোগ আছে। আমি আল্লাহ তাআলাকে বলি যে আমাকে অন্তত 1.5 বছর এই কাজগুলো করার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি সবসময় কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, আপনি যখন প্রথমে উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার ডাক পেলেন, তখন তো একটা নিশ্চয়ই আগ্রহ বা আকাঙ্ক্ষা নিজের মধ্যে একটা তৈরি হয়েছিল যে আমি আসলে এই কাজটা করব দায়িত্ব পেলে। তো সেই কাজটা কি ছিল এবং করতে পেরেছেন কিনা? আপনাকে একটা কথা বলি, আপনার মনে আছে 5ই আগস্ট পর্যন্ত কিরকম একটা অবস্থা দেশে? সেই সময় কোনো মানুষ স্থিরভাবে কোনো কিছু ভাবতে পেরেছে? আমার সেটা মনে হয় না। 5ই আগস্টের পরে কিন্তু আরেক ডিগ্রির অনিশ্চয়তা আমরা সকলে পড়ে গেলাম। আমরা যারা দেশকে নিয়ে নানান বিশ্লেষণের মাধ্যমে ভাববার একটা সুযোগ আছে। ফলে 8 তারিখে যে আমরা সকলে খুব স্থির ছিলাম তা না। আমরা সকলে শুনি এর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার হচ্ছে, বিকেলে শুনি ওর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, এগুলাই শুনছিলাম। কখনো নিজে সেখানে একটা স্থান পাবো বা নিজের একটা ভূমিকা থাকবে এটা ভাবিনি। আমার এখনো মনে আছে যে আমি 6টা 10-এ মাগরিবের নামাজের পরপর এই ফাইলগুলো নিয়ে আমার বেডরুম থেকে আমার ড্রয়িং রুমে এসেছি যে ওখানে আমি একটা পিটিশন ড্রাফট করার কাজ করব। তার মিনিট 5 থেকে 7-এর মধ্যে আমার কাছে একটা কল এসছে যে আপনাকে এখানে আসতে হবে। আমি এটাকে তাৎক্ষণিক একটা দায়িত্ব হিসেবে নিয়েছি, কিন্তু আমি তখন কোন ইস্যুতে আমি কাজ করব এরকম আমার মনে হয়নি। মনে হওয়ার সুযোগও নেই। কেন জানেন? আমি তো আর জানতাম না আমি কোন মন্ত্রণালয়ে পাবো। ফলে আমি যে তখন ভেবে ফেলাবো, বরং ওইটা আপনি বলতে পারেন যে আমি যখন ফেরত আসি শপথ নিয়ে, তখন আমি মনে মনে ভেবেছি যে আমার কাজের সাথে সম্পৃক্ত নাই এমন একটা মন্ত্রণালয় যদি আমাকে দিয়ে ফেলে, তখন তো আমার কাজ করার সুযোগ থাকবে না। আমি বরং ওটা ভেবেছি, এটা আমার মনে আছে। আচ্ছা আচ্ছা, এমনিতে আপনি যখন 3টি মন্ত্রণালয়ে আসলে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন, কোন জায়গায় কাজ করতে গিয়ে আপনার কাছে মনে হয়েছে যে আপনি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পেরেছেন এবং কোথায় মনে হচ্ছে আপনি আসলে পারেননি? আচ্ছা, আমার কাছে পরিবেশ এবং পানি এগুলো তো আসলে বিষয়গুলো আমি জানি, ফলে এগুলোতে কাজ করতে আমাকে কারো বিষয় শেখাতে হয়নি। হ্যাঁ,
আমি কাজ করতে পেরেছি। পরিবেশ মন্ত্রণালয়ের বিষয়টা কি, সমস্যাগুলো খুব দীর্ঘস্থায়ী। শব্দ দূষণে 1 নাম্বার, আপনি 1 বছরে তো মানুষের অভ্যাস বদলে দিতে পারবেন না। বায়ু দূষণে 1 নাম্বার, 320 হয়ে যায় আমাদের এসপিএম এমিশনের লেভেল। 320টাকে আপনি 1.5 বছরে কতটুকুন কমাতে পারবেন? এটা তো একটা পর্যায়ের ব্যাপার। সকল নদীই দূষিত, সকল শিল্প প্রতিষ্ঠানই দূষণ করে, প্রায় সকল। তো পরিবেশের ব্যাপারটা হচ্ছে যে, পরিবেশ হচ্ছে মানে আমার আর পরিবেশের অস্তিত্বকে আমি আলাদা করে দেখতে পাই না, এবং ওদের সাথে মন্ত্রণালয়গুলোর সাথে আমার একটু হলেও কথাবার্তা ছিল। পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট খুব লিমিটেড থাকে, আর পানি মন্ত্রণালয়ে না বড় বড় অনেক কাজ থাকে। পানি সম্পদ মন্ত্রণালয়ে যখন আমি দায়িত্বটা গ্রহণ করি, তখন আমার মনে হয়েছিল যে আমি মানে খাল নদী এসব নিয়ে কাজ করি, কিন্তু পরে দেখলাম পানি সম্পদ মন্ত্রণালয়ের কাজটা আসলে তা না। তো নদী রক্ষা কমিশন পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে না, এটা নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে। ফলে নদী রক্ষা আমার কাজের মধ্যে ছিল না। আমার কাজের মধ্যে ছিল হচ্ছে বন্যার্ত মানুষকে সাহায্য করা, আমার কাজের মধ্যে ছিল হচ্ছে নদী ভাঙন রোধে কাজ করা, আমার কাজের মধ্যে ছিল হচ্ছে সেচ ব্যবস্থা করা। তো সেইগুলো কাজে এখানে কাজ করা গেছে কারণ ওদের একটা পরিকল্পনা থাকে। আর ধরো আমরা আসার পরেই বড় ধরনের একটা বন্যা হয়ে গেল, সেখানে তখন আমি ভাববার চেষ্টা করলাম যে সব জায়গায় অল্প অল্প কাজ না করে আমি নোয়াখালীতে একটা পার্মানেন্ট বাঁধের কথা ভাবতে পারি কিনা, মুসাপুর রেগুলেটরটার কথা ভাবতে পারি কিনা, ভবদহের জলাবদ্ধতা নিয়ে কিছু করা যায় কিনা। অর্থাৎ বড় বড় যে দীর্ঘস্থায়ী সমস্যাগুলো স্ট্রাকচারাল ইন্টারভেনশনের মাধ্যমে কিছুটা সমাধান করা সম্ভব, আমি চতুর্দিকে মনোযোগ না দিয়ে ওই কতগুলো ফোকাসে মনোযোগ দিয়েছি। পরিবেশে আবার বিষয়টা ভিন্ন। পরিবেশে আপনি যদি একটা শালবন ফেরত আনতে চান, একটা গাছ লাগালে 20 বছর লাগবে ওইটার পরিপূর্ণ গাছ হতে। ফলে মানুষ পরিবর্তনটা রাতারাতি দৃশ্যমান হয় না। পরিবেশে আমি দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর সমাধানের প্রক্রিয়াটা, ভিত্তিটা স্থাপন করে প্রক্রিয়াটা শুরু করে দিয়েছি। আপনি কোনোদিন দেখেন নাই হর্নের জন্য মানুষকে ফাইন করা হচ্ছে, এখন দেখছেন। হ্যাঁ, আপনি কোনোদিন দেখেন নাই নির্মাণ সামগ্রী উন্মুক্ত রাখার জন্য ফাইন করা হচ্ছে, বা পরিবেশ অধিদপ্তর গিয়ে ঢেকে রেখে আসতেছে, কারণ মানুষ তো এটাকে অপরাধী মনে করে না। আপনি কোনোদিন দেখেন নাই যে ইটভাটা ভাঙা হচ্ছে এবং সেখানে সেনাবাহিনীর গাড়ি আক্রমণ করছে সাভারের ইটভাটার মালিকেরা, সেনাবাহিনীও নেমে গেছে দূষণ নিয়ন্ত্রণে। এই কাজগুলো শুরু হয়েছে। আমি স্বাচ্ছন্দ্য সবখানেই বোধ করেছি। আমার কাছে মনে হয়েছে তথ্য মন্ত্রণালয়ে প্লাস 1.5 মাসের জন্য গিয়েছিলাম, তো সেখানে একদিকে চরম অপতথ্য, নানান রকমের মিথ্যা প্রপাগান্ডা, আবার অন্যদিকে ঠিক মতন করে সরকারের কথাগুলো বলা যাচ্ছে না। সেই সময় আবার গণভোটের প্রচারণার বিষয় ছিল। তথ্য মন্ত্রণালয় আমার মনে হয়েছে যে এই মন্ত্রণালয়টাকে কেউ কখনো যত্ন নেয়। যে যখন এই মন্ত্রণালয়ে এসেছে সে তখন এই মন্ত্রণালয়টাকে রাজনৈতিক উদ্দেশ্যেই ব্যবহার করেছে। হ্যাঁ, তো যেহেতু সরকারে ছিলাম, শপথ নিয়েছি কিছু কথা যেগুলো কাজের ক্ষেত্রে গোপনীয়, কিছু কথা গোপন রাখতে হবে, সেজন্য কিছু উদাহরণ আমি শেয়ার করছি না। কিন্তু এই মন্ত্রণালয়টা চরমভাবেই রাজনৈতিক। জনস্বার্থে কোন তথ্য প্রচার করতে হবে সেইটা না করে সরকারি দলীয় স্বার্থে কোন তথ্য প্রচার করতে হবে এইটা প্রচার করারই যেন একটা ছোট ছিল। এবং এখানে একটা বিষয় আছে যে আমি তো দায়িত্বটা নিয়েছিলাম ঠিক নির্বাচনের প্রাক্কালে, সে সময়ও কিন্তু নির্বাচনমুখী কোন দল ক্ষমতায় আসবে ওইটা বিবেচনা করে অনেক কাজ করা অলরেডি শুরু হয়ে গেছিল। কিন্তু সেখানে আমার মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানটাকে মানে জনগণের যে কত কাজে লাগতে পারে, যেমন আপনি একটা ওদের মাঠ পর্যায়ে জনসংযোগ কর্মকর্তা আছে, হ্যাঁ, তথ্য কর্মকর্তা আছে, এই তথ্য কর্মকর্তাকে দিয়ে যদি সরকার দ্বারটা ওপেন করে দেয়, সরকার যেমন জনহিতকর তথ্য প্রচার করতে পারে, যেমন বড় বড় প্রতিষ্ঠানগুলো তারা টিকার ব্যাপারে, জনস্বাস্থ্যের ব্যাপারে তারাও কিন্তু তাদেরকে কাজে লাগাতে পারে। কিন্তু এই স্কোপটা কখনো ক্রিয়েট করা হয়নি। তথ্য মন্ত্রণালয়ের দুটো কথা বলি, আমি আসলে 1.5 মাসও ওখানে সময় পাইনি। তারপরেও আমি সাংবাদিকদের বহুদিনের দাবি সাংবাদিকতা সুরক্ষায়, যেটা আমাদের গণমাধ্যম সংস্কার কমিশন একটা খসড়া করেছিলেন, আমি কিন্তু ওইখানে মিডিয়া কমিশন একটা অধ্যাদেশ ড্রাফট করে দিয়ে এসেছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে কোনো আইনি ভিত্তি নেই, আপনি জানেন। আমি একটা সম্প্রচার অধ্যাদেশের খসড়া করে দিয়ে এসেছি। তো এই যে মিডিয়া কমিশনের আইনের অধ্যাদেশের খসড়াটা করে দিয়ে এসেছি, এখানে স্বাধীন মিডিয়ার কথা যেমন বলা আছে, সাংবাদিকদের সুরক্ষার কথাও তেমন বলা আছে। তো আমার আপনাদের কাছে আহ্বান থাকবে যে এই অধ্যাদেশগুলো নিয়ে আপনারা কাজ করেন। আমি খুবই অবাক হয়েছি তথ্য মন্ত্রণালয়ে যখন আমি গিয়ে জিজ্ঞেস করেছি যে আপনারা যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আপনাদের এনাবলিং ল কোনটা, তাদের কোনো এনাবলিং ল নেই।
আচ্ছা আপা, যদিও আপনার এই প্রসঙ্গে অনেকটুকু চলে এসেছে, তারপর আমি একটু একটু মজা করেই বলতে চাই, কারণ আমরা যখন মাঠে গিয়ে কাজ করি অনেক মজার বিষয় আমাদের কাছে, পাবলিকের কাছ থেকে আমরা রিয়েকশন হিসেবে পাই। যেমন একটা কথা বলতো পাবলিক যে হচ্ছে পরিবেশের আপা পরিবেশের দপ্তর পেয়েছে, তো আসলে কিন্তু কি করছেন? তো এই ধরনের কোশ্চেন কি আপনার কানেও এসেছে কিনা বা আপনিও ফেস করছেন কিনা? যারা আমার সাথে পরিবেশের আন্দোলন করে তাদের কাছ থেকে আমি এই কথাগুলো কখনোই শুনিনি, কারণ তারা জানে যে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। হয় কি, আমাদের সরকারের কাজকর্মকে বিতর্কিত করতে প্রথম থেকেই মাঠে একটা গ্রুপ ছিল এবং তারা বিপুল টাকা পয়সা নিয়ে নেমে গেছে। আচ্ছা। আমাদের তো আর ওই টাকাটা ছিল না। আমার মনে আছে আমি আমাদের সবসময় আমাদের মিটিংগুলোতে বলতাম যে আমাদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের একটা সেল থাকা দরকার। তখন আমরা ভাবতাম যে আমরা কেমন করে এই কমিউনিকেশন করবো, আমাদের তো টাকা নেই এই কাজগুলো করার। হ্যাঁ, আমরা কেবলমাত্র আমাদের তথ্য উইংয়ের যারা ছিল তারা প্রেস কনফারেন্স করে যে কথাগুলো বলতেন। এই যে একটা রটিয়ে দেওয়া, কিছুই হচ্ছে না, কোনোই পরিবর্তন হচ্ছে না, এইটা কিন্তু পরিবেশ কর্মীরা আপনাকে বলবে না। যারা জেনুইনলি পরিবেশ করছে তারা কখনো আপনাকে বলবে না, বরং তারা আপনাকে বলবে যে বড়ালে আমরা 40 বছর যাবৎ চেষ্টা করেছি, পানি উন্নয়ন বোর্ডের 2টা জল কপাট সরাতে পারি নাই, আমরা এখন পেরেছি এবং বড়াল নদী প্রাণ ফিরে পাচ্ছে। আড়িয়াল বিলে প্রাণ ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি শব্দ দূষণ নিয়ে পরিবেশ অধিদপ্তর জীবনেও পারবে না। তার 6টা ম্যাজিস্ট্রেটের 3জন থাকে ঢাকার বাইরে, 3জন ঢাকায়, লক্ষ লক্ষ গাড়ি কন্টিনিউয়াসলি হর্ন বাজাচ্ছে। আমরা আইন করে পুলিশের হাতে ক্ষমতা দিয়ে দিয়েছি। 2016 সাল থেকে তৎকালীন সরকার বলে গেছে সেন্ট মার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ করতে হবে। 2019-এ বলেছে, 20-এ বলেছে, 22-এ বলেছে। এর আগের বিএনপি সরকার 2002 সালে পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করার কাজ নিষিদ্ধ করেছে। আমি কিন্তু নিষিদ্ধ করি নাই। আমি সেন্ট মার্টিনে রাত্রি থাকা নিষিদ্ধ করতে হবে আমি বলি নাই, বিগত সরকারগুলো বলে গেছে, কিন্তু কেউ কোনো কাজ করেনি। এই কাজগুলো যখন আমি শুরু করলাম, সেন্ট মার্টিনের জাহাজ ব্যবসায়ীরা উত্তেজিত, রিসোর্ট ব্যবসায়ীরা উত্তেজিত, তারা প্রপাগান্ডা শুরু করলো। আর বিগত সরকারের তো একটা প্রপাগান্ডা মেশিন আছে, তারা এই ভাইবটা ছড়িয়ে দিয়েছে যে কিছুই হচ্ছে না, কিছুই হবে না। বাংলাদেশে একটা বন আইন হয়েছে, মানে 1927 সালের বন আইন। 1927 সালের বন আইন দিয়ে তো আপনি এই যুগে বন রক্ষা করতে পারবেন না। আমরা একটা বন ও বৃক্ষ সংরক্ষণ আইনের অধ্যাদেশ করে দিয়েছে। আচ্ছা আপনি বলেন তো, ইউক্যালিপটাস আর আকাশমণি শালবনে থাকবে না, আপনি বহু বছর শুনেছেন, কেউ কি এই উদ্যোগটা নিয়েছে? আমরা এই উদ্যোগ নিয়েছি। শালবন থেকে ক্রমান্বয়ে একাশিয়া গাছ, ইউক্যালিপটাস গাছ সরানো হচ্ছে। চুনতি অভয়ারণ্য থেকে ক্রমান্বয়ে এগুলো সরানো হচ্ছে। একবারে সরালে তো বনভূমি উন্মুক্ত হয়ে পড়বে, তখন দখলের আবার একটা প্রক্রিয়া আসবে। এই কাজগুলো তো শুরু হয়েছে। সেন্ট মার্টিনে আমরা ভোরে 4:30টায় ঘুম থেকে উঠতাম, কারণ জাহাজ ছাড়তো 5:30টায়। দেখতাম যে ওই অ্যাপে যে কটা টিকিট বিক্রি হয়েছে কিনা, ওই বিক্রি হচ্ছে ওই কটা টিকিটই যাচ্ছে কিনা, নাকি আবার জাল টিকিট বানাচ্ছে। জাহাজ ব্যবসায়ীরা ঠিকই জাল টিকিট বানাতো, তাদেরকে তখন আবার ফাইন করা হতো। এই পরিশ্রমটা তো সাধারণ মানুষ চোখে দেখেনি, সাধারণ মানুষ এই প্রপাগান্ডা মেশিনের কথাগুলো শুনেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে যে আপনি আমাকে সুযোগ করে দিলেন এই ব্যাখ্যাগুলো বলার জন্য। আমি মনে করি বন ফিরিয়ে আনা, শালবন, চুনতি, সোনাদিয়া, এই বনগুলো, আমাদের তো সময় অল্প, কাজে আমরা এই 3টা বনই নিয়েছি, একটা উপকূলীয়, একটা চিরহরিত, একটা হচ্ছে পাতাছড়া বন। এই 3 ধরনের বন থেকে বন পুনরুজ্জীবনের কার্যক্রম শুরু করে দিয়ে এসেছি। পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞাটা কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে। একমাত্র বিএনপি সরকার 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত, 6 সাল পর্যন্ত অভিযান করে প্রায় কিন্তু বন্ধ করে ফেলেছিল। তাদেরও সে সময় 4 বছর লেগেছিল। এবার আপনি সফলতা ব্যর্থতা জাজ করবেন কি 5 বছরের একটা সরকারকে যেই প্রশ্ন করেন, আমাকে সেই প্রশ্ন করবেন না। আমার তো সময় মাত্র 1.5 বছর ছিল, তারপরেও ভিত্তিটা করে দিয়ে এসেছি, আইনি ভিত্তি করে এসেছি। হাওর নিয়ে প্রচুর কথা হয়, হাওরের কোনো আইন নাই। হাওর অধিদপ্তর সৃষ্টি করা হয়েছে, তার কোনো এনাবলিং ল নেই, এটা করা হয়েছে। বন্যপ্রাণী নিয়ে অধ্যাদেশ করে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে বন্যপ্রাণী রক্ষায় দরকার হলে ট্রাস্ট করতে পারবেন। দেখেন, আপনি সিঙ্গাপুরে যখন যাবেন, আপনি কিসের কথা ভাববেন? সিঙ্গাপুরে একটা পার্ক আছে সান্তোসা, যে পার্কে অনেক বন্যপ্রাণী থাকে, গাছ থাকে, ওখানে একটু একটা অডিটোরিয়াম মতন থাকে, মানুষ মিটিংও করে, আবার বন্যপ্রাণীও দেখে। বাংলাদেশে আপনি দেখেন আমাদের কত সুন্দর সুন্দর সাফারি পার্ক, বিপুল পরিমাণ জায়গা। খালি শুনবেন সাফারি পার্কে জেব্রা মরে গেছে, সাফারি পার্ক থেকে লেমুর চুরি হয়ে গেছে। এই যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে এই পার্কগুলো যদি ডেভেলপ করা হয়, এগুলো কিন্তু ওয়ার্ল্ড ফেমাস ইকোট্যুরিজম সাইট হবে, সেটারও সুযোগ তৈরি করা হয়েছে। ফলে আপনি নিজে হর্ন বাজাবেন, আমাকে বলবেন হর্ন কেন বন্ধ হলো না। নিজে পলিথিন শপিং ব্যাগ নিয়ে বাজারে যাবেন, আমাকে বলবেন কেন বন্ধ, এটা তো হয় না ভাই। সো আমি বলবো কাজগুলো আমরা শুরু করে দিয়ে আসতে পেরেছি। একটা সুসংবাদ আপনার মাধ্যমে একটু জনগণকে দিই, ঢাকা শহরের বুড়িগঙ্গা নদী
দখল দূষণ মুক্ত করা খুবই দুরূহ কাজ। এইটা কিন্তু একটা ভালো প্রকল্প নিতে সময় লাগে 2 বছর, কারণ ফিজিবিলিটি স্টাডি করতে হবে। জার্মান সরকার আমাকে জানিয়েছে এই আমাদের ইলেকশনের পরে যে তুমি চেয়েছিলে বুড়িগঙ্গা নদী, আমরা তোমাকে কথা দিয়েছিলাম আমরা আমাদের এবছরের বাজেটে বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধারের জন্য টাকা রেখেছি। আরেকটা সুসংবাদ দিই, ওয়ার্ল্ড ব্যাংক ঢাকার বাকি 4টা নদী এবং 19টা খাল একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজের মাধ্যমে খনন, সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান বসানো মাধ্যমে পুনরুদ্ধার করার একটা প্রকল্প অনুমোদন দিয়েছে 10ই ফেব্রুয়ারি। আচ্ছা, এই কাজগুলো তো আমাকে করতে হবে, আমাকে তো রিসোর্স মোবিলাইজ করে আনতে হবে। রিসোর্স মোবিলাইজ করে এনেছি, প্রকল্প দিয়ে এসেছি, এবং সেটা খালি পানি সম্পদ মন্ত্রণালয় করবে না, পানি করবে তুরাগ নদীর 100 জন দূষণকারীকে, 170 জন আসলে, বাট 100 জনকে অনলাইন মনিটরিং এর অধীনে আনা হবে, সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান বসানো হবে। 5 বছর যদি সফলভাবে এই প্রকল্প পরিচালিত হয়, আমি মনে করি ঢাকার নদী এবং খালগুলো রক্ষা পাবে। আর এটা সুসংবাদ যে বর্তমান সরকারও খাল খননটাকে তার একটা প্রায়োরিটিতে রেখেছে। ফলে অনেক কাজ তো হলো। রাইট। আপা, আমি সেন্ট মার্টিনের প্রসঙ্গে আরেকটু আসি। সেটা হচ্ছে যে আপনারা যখন সেন্ট মার্টিনে কাজ শুরু করলেন তখন চারপাশে এমনটা বোঝা ছিল, খুব গুঞ্জনটা এমন ছিল যে সেন্ট মার্টিনে হয়তো একটু বেশি ফোকাস থাকছে এই গভর্নমেন্টের। এবং তার সাথে যদি আমরা একটু রিলেট করি, সেটা হচ্ছে যে আগের গভর্নমেন্টের প্রধানমন্ত্রীর কথা যদি বলি, শেখ হাসিনার কথা বলি, উনি কিন্তু একদম মানে খোলামেলাভাবে বলছে যে সেন্ট মার্টিন হাতে দেয়নি বলে, আমেরিকাকে দেয়নি বলে আমি আসলে ক্ষমতা ছাড়তে হয়েছে। তো এই জায়গাটায় কেন মানে সেন্ট মার্টিনে এত আলোচনা হলো, আপনারা কি রিলেট করতে পারেন কিছু? আমার আগের কথা রেশ ধরে একটা কথা বলি, অনেক কাজ হয়েছে যেমন সত্য, অনেক কাজ তো করাও যায়নি, এটাও সত্য। হ্যাঁ, আর দেশের জন্য যখন আপনি কাজ করবেন, অনেক কাজ করে দিয়ে চলে এসেছি, এই আত্মতৃপ্তি কখনো আপনার মধ্যে থাকবে না। ফলে এই আত্মতৃপ্তি আমার মধ্যে সত্যিকার অর্থেই নেই। আমার খালি মনে হয় এই প্রকল্পটা ঠিক মতন বাস্তবায়িত হবে তো, ঠিক মতন খননটা হবে তো, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ করে মনিটর করবে তো ওরা। সেন্ট মার্টিনের বিষয়ে একটু আসি। রাজনৈতিক ব্যক্তিত্বরা অনেক বিষয়ে অনেক কথা বলে। এই মুহূর্তে আমেরিকা ইরানে আক্রমণ করছে। কয়দিন আগে আমরা ভেনেজুয়েলায় দেখেছিলাম। আমেরিকা কি কাউকে জিজ্ঞেস করে আক্রমণ করে? তাহলে এই কথা যে একটা অসার কথা, এটা যে একটা রাজনৈতিক কথা, এটা বুঝতে কি খুব বেশি বুদ্ধিমত্তার প্রয়োজন হয়? সেন্ট মার্টিনটা বেশি আলোচনায় কেন এসছে জানেন? কারণ সেন্ট মার্টিনের জাহাজ ব্যবসায়ী আর রিসোর্ট ব্যবসায়ীরা প্রচার প্রচারণায় নামতে পেরেছে। বায়ু দূষণে আমরা যে কাজগুলো করছি এটা নিয়ে প্রচার প্রচারণায় কে নামবে? শব্দ দূষণে যে কাজগুলো শুরু করেছি প্রচার প্রচারণায় কে নামবে? তো সেন্ট মার্টিনের ব্যবসায়ী গোষ্ঠীর স্বার্থে আঘাত লাগালে দেখবেন আমার যে কোনো রিলে ওই সেন্ট মার্টিনের ব্যবসায়ীরা, পাথর ব্যবসায়ীরা সিলেটে, তারপরে আপনার মানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ব্যবসায়ী মহল একটা একটা গ্রুপ তৈরি করে, যাদের স্বার্থে আঘাত লাগছে তারে জঘন্য জঘন্য কমেন্ট করতে থাকে। সেগুলো কোনো জাতমা মানে কোনো ভদ্রচিত কমেন্টও হয় না কিন্তু। এনিওয়ে, সেন্ট মার্টিনটা নিয়ে এটাকে একটা রাজনৈতিক ইস্যু হিসেবে বলা হলো। আপনি যে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বলবেন, আমি তো আপনাকে বলছি যে সেন্ট মার্টিনে রাত্রি যাওয়া নিষেধ আমি করি নাই, এটা আগের সরকার করে দিয়েছে, আমি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি। কারণ আগের সরকার একটা জোরে ধমক দিত, তারপরে কোনো একটা অজ্ঞাত কারণে কাজটা আর করতো না। সেই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। হয়তো তাদের পলিটিক্যাল বেস দুর্বল হয়ে যাবে, বা হয়তো সেখানে কোনো ওদের মধ্যে দর কষাকষি হতো, আমি সেটা বলতে পারছি না। আমার একটাই চিন্তা, সেন্ট মার্টিনের মানুষকে বাঁচাতে সেন্ট মার্টিনকে বাঁচাতে হবে। আপনি বিশ্বের কোরাল একটা দ্বীপ, কোরাল দ্বীপ ঠিক না, ওইটা হচ্ছে কোরাল সমৃদ্ধ দ্বীপ, উপরে বালু, কয়েক ফিট নিচেই হচ্ছে কোরাল। আপনার দেশে আর কয়টা আছে? নাই। এটা তো আপনাকে বাঁচাতে হবে। ওইখানে জনসংখ্যা কত? 8,500। 8,500 মানুষ থাকে একটা দ্বীপে। আপনি যদি 12,000 টুরিস্ট ওখানে একদিনে নিয়ে যান, ওই লোকগুলোর সোশ্যাল ফ্যাব্রিক বলে কিছু থাকে? তাদের আসলে ওখানে অর্থনৈতিক কার্যক্রম আর কিছু নয়, তাদেরকে তথাকথিত পর্যটনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেন্ট মার্টিনে জাহাজে আগুন লাগে, রিসোর্টে আগুন লাগে, একটা হাসপাতাল নাই পর্যটকদের জন্য। এই সমস্ত জাহাজ ব্যবসায়ীরা, পর্যটন ব্যবসায়ীরা ওইখানে একটা হাসপাতাল খুলতে পারলো না এতদিনে। পর্যটকদের যদি একটা হার্ট অ্যাটাক হয়, মেইনল্যান্ডে আসতে তো 3 বছর লেগে যাবে। তাদের যে পর্যটনের জন্য এত মায়া কান্না, তারা ওইখানে পর্যটকদের জন্য কি সুবিধাটা ডেভেলপ করেছে আমি একটু শুনি। ওইখানে পর্যটন হবে না কেন? হবে হচ্ছে স্থানীয় জনগণ ভিত্তিক পর্যটন। যেমন ধরেন আপনার 2টা রুম আছে, পর্যটন মন্ত্রণালয়ই সাহায্য করলো, আপনি একটা রুম করলে আপনারা সেন্ট মার্টিন দ্বীপবাসী কেমন করে থাকেন এটা দেখতে ওখানে পর্যটন হবে। ওইখানে কিসের বারবিকিউ পার্টি, ওইখানে কিসের আলো জ্বালিয়ে কাছিমের প্রজনন নষ্ট করা? কয়েকদিন আগে দেখলাম একজন লোক যিনি ইলেকশনে লড়ছেন তিনি বলছেন কাছিম আগে বাঁচাতে হবে, মানুষ আগে বাঁচাতে হবে, কাছিম আগে। এগুলো তো রেটরিক। কাছিম আর মানুষ ওয়ান হেলথের যুগে আমরা এসব কথা তো বলতে পারবো না। সেন্ট মার্টিন দ্বীপটাকে বাঁচাতে ওইখানে ফাউন্ডেশন দিয়ে যেগুলো বিল্ডিং আছে ওগুলো ভেঙে দেওয়ার কোনো বিকল্প নাই।
আমরা ওইখানে সুপেয় পানির সাপ্লাইয়ের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগ গ্রহণ করেছে। আমরা মানুষের অল্টারনেটিভ জীবিকার জন্য প্রকল্প দিয়ে এসেছি, সেখানে কাজ হচ্ছে। ওখানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য আলাদা প্রকল্প দেওয়া হচ্ছে, কাজ হচ্ছে। কিন্তু এই ভালো কাজগুলো আড়াল করবার জন্য ওই ব্যবসায়ীদের প্রপাগান্ডাগুলো কাজ করছে। তাদের তো ওই একটাই কাজ, প্রপাগান্ডা করা। তাদের ব্যবসায়িক স্বার্থ দেখবার জন্য তো আমাকে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় নাই। এটা একটা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, বাংলাদেশে এটা আর নাই। ঠিক এইরকমই দ্বীপ, আপনি ব্যাংককে যান, মায়া দ্বীপ বন্ধ করে দিয়েছে। আমরা তো 2000 মানুষকে যেতে দিয়েছি। 2000 মানুষ না, সরকারের কিন্তু সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বলছে 837 জন মানুষ। আমরা তারপরেও স্থানীয় জনগণের কথা যে ইমিডিয়েট তো কোনো জীবিকা হচ্ছে না করেছে। আচ্ছা আপনি বলেন তো, সেন্ট মার্টিনে মানুষ দুর্ভিক্ষে মারা যাচ্ছে, এরকম কথা শুনেছেন? অথচ শুরু হলো কিন্তু দুর্ভিক্ষে। তবে আমি এটা স্বীকার করি, মানুষের তো একটু কষ্ট হয়েছে, কারণ সে তো আর কোনো কাজ করছে না এখন। সেজন্য কিন্তু আমরা 2 মাস তাকে আর্থিক একটা প্যাকেজও দিয়েছি। আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ রাখবো, এই সমস্ত ব্যবসায়ীদের কথায় কান দিয়ে না, পরিবেশের ব্যাপারে কমিটমেন্ট দেখাতে হলে আপনারা যে ফ্যামিলি কার্ডটা করছেন এটা সেন্ট মার্টিনে করেন। সেন্ট মার্টিনের মানুষকে যদি ফ্যামিলি কার্ড দেন, তাদের এই ঢাকার জাহাজ ব্যবসায়ী আর অন্য এলাকার জাহাজ ব্যবসায়ীর কাছে ওই নির্ভরশীলতা তারা যে জিম্মি করে রেখেছে এই দ্বীপের মানুষগুলোকে, সেই জিম্মি দশা থেকে তারা মুক্ত হবে। প্রায়ই শুনি সেন্ট মার্টিন নাকি কুকুর খাবার পায় না। আবার রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙিয়ে ভাঙিয়ে কুকুরকে খাবার দিতে যায়। আপনি একজন কুকুর বিশেষজ্ঞকে জিজ্ঞেস করেন তো যে কুকুরকে এভাবে খাওয়া দেওয়াটা ঠিক কিনা। এবং যে সমস্ত কুকুর খাবার খেতে আসে তারা দেখবেন আপনি যে বেশ হৃষ্টপুষ্ট কুকুর। কারণ সেন্ট মার্টিনের মানুষ বলে আমাদের এখানে তো বাঘ নাই, হাতি নাই, আমরা তো এক কুকুরই দেখি, তো এই কুকুরকে আমরা যত্ন নিই। ওইখানে সেন্ট মার্টিনে যে কাজটা করা হয়েছে, একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ, জনগণের অল্টারনেটিভ ইনকাম, জনগণকে আপদকালীন একটা টাকা দেওয়া, তারপরে বর্জ্য ব্যবস্থাপনা, সেখানে আবার স্থানীয় ভলান্টিয়ার নিয়োগ করা, একই সাথে কুকুর যেন ওখানে বেশি বেড়ে যেতে না পারে, কুকুরের প্রজনন নিয়ন্ত্রণের জন্য বৈজ্ঞানিক প্রথায়কটা টাকা লাইফ স্টক মিনিস্ট্রিকে দিয়ে আসা হয়েছে। আপা, আমি এবার একটু জানতে চাই যে আমরা সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছ থেকে আমরা শুনেছিলাম যে রোহিঙ্গাদেরকে উনি আশ্বস্ত করেছিলেন যে এবারের ঈদ তারা হচ্ছে তাদের দেশে করবেন। সেটা আমরা আসলে দেখতে পাইনি। আরেকটি বিষয় ছিল বিতর্কিত বিষয়, খুব বিতর্ক হয়েছে, সেটা হচ্ছে মানবিক করিডোর। এই দুইটা বিষয় নিয়ে আপনার একটু বক্তব্য জানতে চাই। এই দুইটা বিষয় নিয়ে না আগেই কথা হয়েছে। একটা কথা হয়েছে যে রোহিঙ্গাদেরকে উনি কেন আশ্বস্ত করবেন, আমরা সকলেই আশ্বস্ত করব। রোহিঙ্গাদেরকে আমরা সকলেই আশ্বাস দিব, এবং এইটা আমাদের জাতীয় একটা অবস্থান হইতে হবে। রোহিঙ্গাদেরকে আমরা এই দেশে চিরস্থায়ীভাবে থাকতে দিতে পারি না। আমাদের তো নিজেদের লোকদেরই, নদী ভাঙ্গা লোকদেরই থাকতে দেওয়ার জায়গা নেই। মানবিক কারণে সে সময় আমাদেরকে খুলে দিতে হয়েছিল, আমাদের হয়তো কোনো বিকল্প ছিল না। এখানের মধ্যেও কেউ রাজনীতি দেখবার চেষ্টা করেছেন, কিন্তু যদি রাজনীতি নাও দেখেন, আমি মানবিক কারণেও তাদেরকে দেয়া হয়েছে। উনি মানুষকে যেটা বলার চেষ্টা করছে, এটা আমিও সবসময় বলার চেষ্টা করবো যে আপনাদের দেশে আপনাদেরকে ফেরত যেতে হবে। এই এখানে করেছেন, আগামী যেন ওইখানে করি, আমরা সকলে মিলে সেই কাজটা করবো। ওনার বক্তব্যটা সেটাই ছিল। সেটাকে বলা হয়েছে, উনি বলেছেন যে আমরা একটা ডিল, মানে প্রচারটা যেভাবে হচ্ছে যে অ্যাজ ইফ উনি একটা চুক্তিতে স্বাক্ষর করে ফেলেছেন যে মিয়ানমার ফেরত নেওয়া শুরু করবে, এ ধরনের কথা উনি বলেননি। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আমরা যত রকমের সাহায্য সহযোগিতা দেই না কেন, যে সমস্ত এনজিওরা দিচ্ছে, সরকার দিচ্ছে, বিদেশি সংস্থা দিচ্ছে, সকলেরই একটা অবস্থানে থাকতে হবে। রোহিঙ্গা জনগোষ্ঠীরা বাংলাদেশের মেইন স্ট্রিম জনগোষ্ঠীতে যাতে কখনো রূপান্তরিত না হয়, যেই দেশের নাগরিক সেই দেশকে দায়িত্ব নিতে হবে। সেই দেশের এই সময়কার রাজনৈতিক আবহের কারণে সে আপাতত নিচ্ছে না, আমরা আপাতত সাহায্য করছি, এতে তো কোনো চিরস্থায়ী সমাধান হতে পারে না। উনি এটাই বলেছেন। আর মানবিক করিডোরের বিষয়টাও বলা হয়েছে যে ওইখানে একসময় গন্ডগোল যখন লেগে গেল, তখন ধারণা করা হচ্ছিল যে ওদেরকে খাবার দিতে হবে। হ্যাঁ, যাকে নিয়ে এত সমালোচনা মানবিক করিডোরে, সে তো এখন এই সরকারের পররাষ্ট্র মন্ত্রী হয়েছে। কাজে কতগুলো সমালোচনা যে আমাদেরকে শুধুমাত্র বেকায়দায় ফেলার জন্য করা হয়, শুধুমাত্র প্রপাগান্ডার জন্য করা হয়েছে, এইটা বুঝতে কি খুব বেশি গবেষণার প্রয়োজন হয়? আর আমাদের পক্ষেও যে অত প্রপাগান্ডার মুখে দাঁড়িয়ে থেকে অত প্রপাগান্ডা মিটিগেট করার তারা প্রয়োজনও ছিল না। আর আমরা মনে করেছি যে আমরা আমাদের কাজ দিয়ে এন্ড অফ দ্য ডে তো মানুষ ঠিকই দেখবে। আরেকটা কি জানেন, প্রপাগান্ডা করে তাদের হীন রাজনৈতিক স্বার্থে। যে সরকার পালিয়ে গেছে সেই সরকারের মুখপাত্র হয়ে কিছু মানুষ, কিছু মিডিয়া হাউস এই কাজগুলো করে আসছে। এটা জনগণই সমুচিত জবাব দেবে। জনগণ হ্যাঁ ভোটের মাধ্যমে সমুচিত জবাব দিয়েছে না? দিয়েছে তো। আপা, আমরা মানে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হলো তখন থেকে আমরা একটা বিষয় শুনতাম, খুব গুঞ্জন হতো যে নন পলিটিক্যাল গভর্নমেন্ট হলেও তারা আসলে 5 বছর থাকতে চায়। এবং সবশেষ যেটা মানে ঠিক ভোটের আগ মুহূর্তে আমরা খুব এটা একটা গুঞ্জন চলেছে যে হচ্ছে একরকম ডামাডোল, যে হচ্ছে এক উপদেষ্টাদের একটা অংশ, কিছু কিছু উপদেষ্টা হচ্ছে চান নির্বাচন পিছিয়ে যান। আচ্ছা, এবং এমনও বলা হয়েছে যে সেটা সারা আপনিও একজন, তাদের একজন। আপনি এই বিষয়ে কি বলবেন? প্রথম কথা কি,
আপনার এই প্রশ্নটাই রিডান্ডেন্ট। কেন জানেন? আমরা তো 5 বছর থাকি নাই। এটা একটা, আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে 1.5 বছরের মাথায় চলে এসেছি। এখন আমাদেরকে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান করে আসতে হবে। বায়ু পবিত্র করে দিয়ে আসতে হবে, যেটা চীনের মতন দেশ 10 বছরের আগে পারে নাই। বুড়িগঙ্গার পানি নীল করে দিয়ে আসতে হবে, যেটা যুক্তরাজ্য, সাউথ কোরিয়ার মতন দেশ 12-15 বছরের আগে পারে নাই। আমাদেরকে সংস্কার করে দিয়ে আসতে হবে, সব বিচার করে দিয়ে আসতে হবে। এত কিছু কাজ আমাদেরকে বলা হচ্ছে করতে হবে। আমার মনে হয় কি প্রথম দিকে এই প্রচারণাটা হয়তো বা একটা রাজনৈতিক কৌশল ছিল, যে আমাদেরকে একটা মনস্তাত্ত্বিক চাপের মধ্যে রাখা। কিন্তু আমরা কখনোই ওই চাপ ফিল করিনি, কারণ আমরা জানতাম যে আমরা কেউ 5 বছর থাকবো না। 2 নম্বর কথা হচ্ছে আমরা সকলেই অপ্রস্তুত অবস্থায় গেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস ওনার নিজের অপারেশন হয়েছে, তারপরে উনি এসে প্রথম কথাটা বলেছেন যে আমার কথা কিন্তু শুনতে হবে। এবং এখন বলা হচ্ছে আসলে উনি অসুস্থ ছিলেন। আর এরকম প্রতিটা কথায় যদি আপনি একটা করে অপপ্রচার করেন, আমরা সারাক্ষণ কি ওইটার উত্তর দিব কিনা। মানে আমি ছিলাম বা কে ছিল, এটা অপ্রাসঙ্গিক, এটা অবান্তর। আমি ছিলাম, এটার সপক্ষে একটা ছোট যুক্তি তো দেখাইতে হবে। আমি তো আমার নিজের বাসা ছেড়ে মন্ত্রীপাড়াতেই যাই নাই। আমি যদি জানতামই যে আমি 5 বছর থাকবো, তাহলে আমি মন্ত্রীপাড়াতেই চলে যেতাম। আমি তো মন্ত্রীপাড়াতেই যাইনি। বরং আপনাকে আমি একটা কথা বলি, আমরা যদি প্রথমেই আমাদের টেনিউরটা জানতাম না, তাহলে প্রাধিকার ঠিক করতে আমাদের একটু সুবিধা হতো। কিন্তু আমাদের উপর এত দাবি, আপনি দেখেন একটা সরকারকে 1000 বিক্ষোভ হ্যান্ডেল করতে হয়েছে, তার মধ্যে সচিবালয়ের ভিতরেও কিন্তু বিক্ষোভ হয়েছে। এই সচিবালয়ের ভিতরে বিক্ষোভ আবার অদ্ভুতভাবে শেষও হয়ে গেছে। অনেক কিছুর মধ্যে অনেক ধরনের রাজনীতি থাকে, অনেকের রাজনৈতিক চাল থাকে, রাজনৈতিক কৌশল থাকে। আমরা 1.5 বছরের মাথায় নির্বাচন দিয়ে চলে এসেছি, এটাই আমাদের সদিচ্ছা প্রমাণ করে। কাছে এটা নিয়ে আর কথা বাড়িয়ে কোনোই লাভ নেই। আচ্ছা আপা, ওই মাঝে আবার একটা সেফ এক্সিট এরকম একটা শব্দ, এটা নিয়ে অনেক ধরনের কথা আমরা শুনেছি। আসলে এই সেফ এক্সিট আসলে কারা নিলেন? যারা ওই ইউটিউবগুলো করে তারা কোথা থেকে করতেছে? বেশিরভাগই দেশের বাইরে থেকে করতেছে। তারা দেশের বাইরে কবে চলে গেল? পতিত সরকার যখন চলে গেছে, সরকারের পিছিয়ে পিছিয়ে তারা চলে গেছে। তারা বিদেশে থেকে বলে আমরা নাকি সেফ এক্সিটে চলে যাব। আরে দেশে এসে বলেন না, দেশে এসে কথাগুলো বলেন না, সেটা তো বলতে পারছেন না। সেফ এক্সিট এগুলো অন্তর্বর্তী সরকারকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য। কেন জানেন? এটা খুবই দুর্ভাগ্যজনক। বলে না যে, মানে যে দেশের মানুষ আসলে বিদ্বানকে সম্মান দিতে না পারে, আমাদের একটা কথা আছে না যে রাজা পূজ্য স্বদেশে বিদ্বান সর্বত্র। কিন্তু আমাদের এখানে দেখা যায় যে কোনো মানুষ দেশের জন্য যদি রাজনীতির বাইরে থেকে কিছু করতে যায়, তাকে এমনভাবে বিতর্কিত করে ফেলা হয়। এটা আমার কাছে মনে হয় এই জন্য করা হয় যে ভবিষ্যতে যেন কেউ বিতর্কের ঊর্ধ্বে না থাকে। বিতর্কের ঊর্ধ্বে না থাকলে আমি আর আপনি যেমনি চাই অমনি তো দেশ চালাতে পারবো। আমার কাছে মনে হয় এই একটা বড় উদ্দেশ্যকে সাথে রেখে তারা সকলকে দুর্নীতিবাজ বানাচ্ছে, সকলকে মিন্টু রোডের বাসা ছাড়তেছে না এটা বানাচ্ছে। মিন্টু রোডের বাসা সরকারি আইন অনুযায়ী যে কোনো মন্ত্রী দায়িত্ব ছেড়ে দেওয়ার পর 1 মাস রাখতে পারে। তার মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছে ভাই, যে কবে ছাড়বেন? আপনার সমস্যা কি? 1 মাস থাকা যায় তো? একজন মানুষ তার গুলশানে বাসা ছিল, তাকে সচিবালয় করতে হয় এইদিকে। আপনি দেখেন তারেক রহমান সাহেব কি বললেন, উনি কেন যমুনাতে আসবেন? কারণ ওনার অফিসে যাতায়াতের সুবিধা। গুলশান থেকে তার বাসাটা ছেড়ে দিয়ে বেচারা এখানে এসছে। তাকে তো 1 মাস 1.5 মাস সময় দিতে হবে, কারণ তার সেই ভাড়াটিয়া থেকে তুলতে হবে। সেই ভাড়াটিয়ারও তো 2 মাস সময় লাগতে পারে। এইটাকে একটা ইস্যু বানিয়ে এটাও একটা আলোচনা হচ্ছে। মানে নিচে নাম্বার একটা মাত্রা থাকে সমাজ হিসাবে। আমার মনে হয় নিচে নাম্বার মাত্রাগুলো রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে কাজ করতে গিয়ে আমরা আসলে হারিয়ে ফেলছি। সেফ এক্সিটের কোনো বিষয়ই নাই। যদি কারোর বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ থাকে, সে অভিযোগের তদন্ত হবে। দুদক যেন কোনোভাবেই রাজনৈতিক কোনো দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়। তো আমরা সবসময় চেয়েছি। আমরা কি দেখেছি? আওয়ামী লীগ চলে গেলে বিএনপির বিরুদ্ধে মামলা হয়, বিএনপি চলে গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়, কিন্তু কারোরই আর বিচার হয় না। আমরা তো সেটা চাই না। দেশের ক্রাইসিসে যেন আর কেউ না আগায়। এটা না আগালে ভূমিদস্যুদের সুবিধা, ঋণ খেলাপিদের সুবিধা, তারা তাদের মিডিয়া হাউস আউটলেটগুলো দিয়ে এ সমস্ত প্রচারণা চালায়। জনগণ খুবই বুদ্ধি রাখে। শোনেন, আমরা তো হ্যাঁ ভোটের প্রচারণাটাই করতে পারিনি, তারপরেও জনগণ যেটুকুন কথা বলেছি সেটুকুন কথাতেই হ্যাঁ ভোটে 70% লোক চলে এসছে। জনগণকে বোকা ভেবে প্রচারণা করে লাভ নেই। এসব প্রচারণা করতে থাকেন। আপনারা আপনাদের যে পলাতক শাসক গোষ্ঠী তাদেরকে অ্যালাইভ রাখতে চান, গো হ্যাড অ্যান্ড ডু ইট। কিন্তু কথা হচ্ছে মিথ্যার জয় তো আসলে কখনো হয় না। সেফ এক্সিটের কি আছে? নিজের দেশে ছিলাম। আমাদের উপদেষ্টাদের মধ্যে কেউ কি বলতে পারবেন যে আমাদের মধ্যে কেউ এই যে উপদেষ্টারা আমরা আসলাম, এটা কিন্তু রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে এসেছি। রাজনৈতিক দলগুলো সেনাবাহিনীর সাথে বসে, ছাত্র প্রতিনিধিদের সাথে বসে
এই তালিকাটা ঠিক করেছে, বলুক তো যে এই উপদেষ্টাদের মধ্যে কেউ একজন তদবির করে লিস্টে ঢুকেছে। হ্যাঁ, আমাদেরকে জাতীয় প্রয়োজনে ডাকা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি প্রধান উপদেষ্টা না হতেন, সে সময় দেশের দায়িত্বটা নিত কে? তাকে কেন ডেকে আনা হলো? এই কথাগুলো বলা হয় ওনাকে আমাদেরকে বিতর্কিত করতে, যাতে ভবিষ্যতে আর কেউ দেশের ক্রাইসিসে এগিয়ে নেয় আসে, কিন্তু দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমরা থাকবো। রাইট আপা, সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার স্বাগত সাহেব তিনি একটি সাক্ষাৎকারে কিচেন ক্যাবিনেট শব্দটি উল্লেখ করেছেন। সেখানে তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে ক্যাবিনেটের বাইরে আরও একটি ক্যাবিনেট ছিল যেখানে গুটি কয়েকজন উপদেষ্টারা তারা হচ্ছে বসে তাদের মতো করে সিদ্ধান্ত নিতেন। আচ্ছা, এটি সম্পর্কে আপনি আসলে কিছু জানেন কিনা এবং আপনি আসলে সেই ক্যাবিনেটের অংশ ছিলেন কিনা? প্রথম কথা হচ্ছে কি, কিচেন ক্যাবিনেট যে কোনো গণতান্ত্রিক দেশেই একটা সিদ্ধ প্রথা, ওকে, কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটের বাইরে ওখানে নেওয়া হতো বিষয়টা তা না। আপনি যে কোনো একটা বিষয়ে আলোচনা করবেন, আপনি কি আমাদের কয়জন ছিল, 22 জন উপদেষ্টা সবাইকে ডাকবেন? তা তো হয় না। ওকে, যে মন্ত্রণালয় তার কাজ সংগত তাকেই ডাকা হতো। আমাদের মধ্যে সকলে একরকম রাজনীতি বুঝতো না, সকলের রাজনৈতিক দলগুলোর সাথে আমার যেরকম কোনো যোগাযোগই ছিল না, সকলের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ ছিল না। রাজনৈতিক বিষয়ে কোনো কথা বলতে হলে হয়তো অন্তর্বর্তী সরকারের প্রধান হয়তো কয়েকজনকে বলে তোমরা একটু এই মেসেজটা জানিয়ে দাও বা একটা মিটিং অ্যারেঞ্জ করে দাও। সাকওয়াত সাহেব কিন্তু এই কথাটা বলতে পারেন নাই যে কিচেন ক্যাবিনেটে কারা ছিল। উনি কিছু স্মল মিটিংকে রেফার করেছেন। উনি এটাও বলতে পারেন নাই কোন সিদ্ধান্তগুলো ক্যাবিনেটের বাইরে হয়েছে। আচ্ছা, আমি যদি একটা ক্যাবিনেটের সদস্য হই এবং আমি মনে করি যে একটা সিদ্ধান্ত ক্যাবিনেটকে বাইপাস করে করা হয়েছে, আমি এই কথাটা কোথায় তুলব? প্রথম কোথায় তুলব বলেন তো? আপনি আপনার ক্যাবিনেটে তুলবেন। উনি এরকম কোনো কথা ক্যাবিনেটে তুলেছেন এটা আমার মনে পড়ে না। ওকে, আরেকটা কথা হচ্ছে ইলেকশন নিয়ে ওনাকে জিজ্ঞেস করা। ইলেকশন নিয়ে আসলে আমাদের কাউকে ইলেকশন কমিশন কিছু জিজ্ঞেস করে নাই। আচ্ছা, আমরা একটা অ্যাপ্রক্সিমেট হয়তো মাস বলে দিয়েছেন, এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার নিজস্ব কল। ওরা ডেটটা ঠিক করেছে। আমরা যখন বললাম যে হ্যাঁ ভোটের প্রচারণায়, তখন ইলেকশন কমিশন একটা চিঠি দিয়ে বলে দিল হ্যাঁ ভোটের প্রচারণা করা যাবে না। ইলেকশন কমিশন ইলেকশনের প্রক্রিয়াতে এতই স্বাধীন ছিল যে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তটা নিল সেটাকেও পর্যন্ত সে নিগেট করলো। ইলেকশনের ব্যাপারে ইলেকশন কমিশন আমাকে জিজ্ঞেস করবে কেন? এটা তো আমাকে জিজ্ঞেস করার বিষয় না। দেখেন, আমরা ওই যে স্বৈর শাসক যে শিখাই দিয়ে গেছে মাথার মধ্যে, যখন প্রশ্ন করি ওই বোধটা কিন্তু মাথা থেকে বলে না যে ব্রিটিশের প্রভাব আমাদের চরিত্র থেকে এখনো যায় নাই, ওই স্বৈর শাসকের যে প্রভাব ওইটা আমাদের মনস্তত্ত্ব থেকে এখনো যায় নাই। উনি আসলে বলতে পারেন নাই যে কিচেন ক্যাবিনেটে কারা ছিল। তবে কিছু কিছু স্মল গ্রুপ মিটিং তো হইতেই পারে। অনেক মিটিংয়ে আমি থাকতাম, অনেক মিটিংয়ে আমি থাকতাম না। আমাকে তো সরকারের মুখপাত্র করা হয়েছে, আমি কি সব প্রেস কনফারেন্স যেতাম? তা তো যেতাম না। এরকম কিন্তু আপনি কম দেখবেন। অন্য সময় কিন্তু যাদেরকে স্পোক্স পার্সন করা হতো আমার তো যাওয়ার প্রয়োজন নেই। যখন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিত তখন আমাকে বলা হতো তুমি যাও, তখন আমি যেতাম। সো কথাটা হচ্ছে, আমার যদি আমার ক্যাবিনেট সম্পর্কে একটা জায়গায় আপনি আপনার অফিস সম্পর্কে আপনি ইউর অল হ্যাপি অ্যাবাউট ইট, অফকোর্স নট। আমার সব কলিগ কি অল হ্যাপি অ্যাবাউট বেলা? নাও হতে পারে। তো একটা ক্যাবিনেটের অনেক কাজের ব্যাপারে হয়তো আপনার মতানৈক্য আছে, আপনি হয়তো মনে করেন এটা এরকমভাবে না করে ওরকমভাবে করতে পারেন। তো আপনি একটা বলতে পারেন যে উই কুড কোঅর্ডিনেট বেটার। সেটা আবার আমরা কেউ মনে করতে পারি যা করছি 1.5 বছরে, মানে এত চাপের মধ্যে থেকে, এত আন্দোলনের মধ্যে থেকে, এত প্রপাগান্ডার মধ্যে থেকে খুব একটা যে খারাপ করে দিয়ে এসছি সেরকম না। হ্যাঁ, কিন্তু ভালো করার আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু আমার কথা হচ্ছে যে ক্যাবিনেটের কোনো বিষয়ে আমার যদি কোনো অভিযোগ থাকে আমি প্রথমে সেটা ক্যাবিনেটে জানাবো। ওকে, যখন আমি সেটা ক্যাবিনেটে না জানাই, অন্য কোনো ফোরামে জানাই, এটা বরং আমার জন্য একটা বড় প্রশ্নবোধক চিহ্ন। ওকে। আচ্ছা আপা, একই ধরনের একটি সাক্ষাৎকার, রাষ্ট্রপতির সাক্ষাৎকার আমরা কিছুদিন আগে দেখলাম যে সংবাদ মাধ্যমে এসেছে। সেখানে তিনি বেশ কয়েকটি বিষয়ে তিনি আসলে আলোচনা করেছেন। একটি বিষয়ে যেটা আমি আসলে আলো ফেলতে চাই সেটা হচ্ছে যে হাই কমিশন থেকে তার ছবি নামিয়ে ফেলা নিয়ে বেশ বিতর্ক হয়েছে এবং সে সমালোচনা হয়েছে। তো সেটি নিয়ে তিনি খুব আক্ষেপ করে বলেছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে একজন উপদেষ্টার নির্দেশে সেটি করা হয়েছে, কিন্তু তিনি নাম বলেননি। এরপর থেকে আমরা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি যে আপনার নামটা ঘুরে ফিরে অনেকে ইঙ্গিত করছেন। তো এটার সাথে কি আপনি আসলেই জড়িত ছিলেন নাকি এটা আসলে একটা প্রোপাগান্ডাই? আচ্ছা, প্রথম কথা কি, রাষ্ট্রপতি কি বলেছেন আর সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে কি এসেছে, প্রথম দিকে আমি এগুলো পড়ছিলাম না, কারণ আমার অনেক কাজ থাকে, অনাবশ্যক বিষয়ে সময়, মানে আমি আমার প্রায়োরিটি সেট করি। তো এখন এক পর্যায়ে আমি বাধ্য হয়ে পড়লাম, দেখলাম উনি ওনার ওখানে একজন বলেছেন আর দুই একজন বলেছেন। দু একজন বলছেন।
তারপরে শুরু হলো একটা বিশেষ ওই যে প্রপাগান্ডা মেশিনের যে সংবাদপত্র আর ইউটিউবাররা আছে তারা এটা নিয়ে শুরু করলো, তারা আমার নামটা উচ্চারণ করা শুরু করলো। একটা আবার জায়গায় লেখা দেখলাম যে আমি এটা মালয়েশিয়া যখন ভিজিট করেছি তখন বলেছি, আরেকটা জায়গায় লেখা দেখলাম যে আমি যখন ব্রাসেলসে গেছি তখন বলেছি। আমি মালয়েশিয়াতেও যাইনি, ব্রাসেলসেও যাইনি, জীবনে গেছি কিন্তু অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যাই নাই। হ্যাঁ, তাহলে এখন আমি এটার কী জবাব দেবো আপনি আমাকে বলেন। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে কি, রাষ্ট্রপতিকে নিয়ে কিন্তু আসলে অনেক টেনশন আছে সমাজে। রাজনৈতিক দল যারা নির্বাচনমুখী ছিল তাদের একটা টেনশন ছিল যে এই মুহূর্তে যদি রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি দেয়া হয় তাহলে তারা যদিও সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলছিলেন, কিন্তু ধরেন সংবিধানের ধারা অনুচ্ছেদ কত তো বলা আছে সরকারি অফিসে কোন ছবি লাগাতে হবে, সেই ছবি তো আমি লাগাতে দেখি নাই। তো সাংবিধানিক ধারাবাহিকতার যে এত কথা আমরা বলছি, আমাদের নিজেদের পারপাস স্যুট না করলেই আমরা সংবিধানের কথা নিয়ে আসি। তো কথা হচ্ছে যে এটা তো সেই সংবিধানই যে সংবিধানটা আসলে এই 3টা ফেক নির্বাচন আটকাতে পারেনি। এটা তো সেই সংবিধানই যে সংবিধানটা গুম খুনকে আটকাতে পারেনি। কাজে এই সংবিধানের ব্যাপারে এটাকে আরও শক্তিশালী করার কথা দাবি উঠতে পারে। রাষ্ট্রপতির ব্যাপারে কিন্তু অনেক রকমের বিষয় ছিল। একটা হচ্ছে রাস্তায় এক সময় আন্দোলন ছিল যে এই রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, বঙ্গবন্ধুর সামনে আন্দোলন ছিল। আবার ওদিকে রাজনৈতিক দলরা বলছিল যে তারা এটা এখন চাচ্ছে না। আমরা ছিলাম সরকার, এমন একটা সরকার যাকে ক্রাইসিস ম্যানেজ করতে দেওয়া হয়েছিল। আমরা কিন্তু নিয়মিত সরকার না, 5 বছরের সরকার না। ফলে আমরা সব দলেরই কথা শুনেছি, সব পক্ষেরই কথা শুনেছি। কথা শুনে যে সিদ্ধান্তটা আমাদের নেয়ার প্রয়োজন মনে হয়েছে আমরা সেই সিদ্ধান্তটা নিয়েছি। কিন্তু ছবি নামানোর ক্ষেত্রে আমি জড়িত ছিলাম, এইটা যদি আমাকে কেউ, আর উনি এই কথাগুলো এখন বলতেছে কেন, আগেও বলছিল নাকি আমি তো শুনিনি, আগে আসলে প্রেস ফেসই করেনি। হ্যাঁ, কিন্তু ওনার কিন্তু একটা প্রেস সেক্রেটারি ছিল, এমন না যে ছিল, মাঝখানে ছিল না, আবার উনি চেয়েছেন আবার একটা প্রেস সেক্রেটারি দেওয়া হয়েছে। ওরকম আমারও পিআরও ছিল না, বুঝেছেন, জানুয়ারি মাসের পরে আমারও পিআরও ছিল না। আমার কেন পিআরও ছিল না, সে তথ্য উইংয়ে ছিল, একটা মামলা চলছিল, তারা প্রশাসন উইংয়ে যাবে, সেই মামলা তারা জিতে গেছে, তারা প্রশাসন উইংয়ে চলে গেছে। আমি এটাকে একটা সংবাদ নিউজ করি নাই। সো আই উড সে যে আমি মালয়েশিয়াও যাইনি, ব্রাসেলসেও যাইনি। রাষ্ট্রপতি যখন নাম নিচ্ছে না তখন অতি উৎসাহী সংবাদ মাধ্যমগুলোর এই নামটা কেন নিতে হবে? আর আমার কথা হচ্ছে ওয়ান্স দের ইজ আ প্রপার অ্যালিগেশন উইচ ইজ সাবস্টেন্সিয়েটেড, তখন আমি এই ব্যাপারে কথা বলবো। একজন মানুষের একটা কথা মনে হলো, সে নাম প্রকাশে অনিচ্ছুক, সে নাম প্রকাশ করছে না, তাকে নিয়ে আপনি একটা বিদেশ থেকে একটা ইউটিউব করে দিলেন, আপনি ঋণ খেলাপি বা ভূমিদস্যু আপনার পত্রিকা একটা কিছু ছাপাতে, সেটা নিয়ে আমি কেন উত্তর দেবো ভাই? আচ্ছা আপা, আমি একদম শেষের দিকে আছি। শেষ প্রশ্নটা করার আগে আরেকটু ছোট করে জানবো যে এই যে 16 মাসের অন্তর্বর্তীকালীন সরকার, এটা তো একটা গণ অভ্যুত্থান, অনেকগুলো প্রাণহানি, হতাহতের পর এটা একটা জন আকাঙ্ক্ষা, বড় একটা চাপ ছিল আপনাদের উপরে, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। তো এই সরকারটা আসলে কতটুকু সফল, কতটুকু ব্যর্থ, এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? 1.5 বছরের একটা সরকারকে আপনি সফলও বলবেন না, ব্যর্থও বলবেন না। এই সরকার দাঁড়িয়েছিল, নানান ঝড় ঝাপটার মুখে এই সরকার দাঁড়িয়েছিল। এই সরকার কোনো নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করে নাই। এই সরকার দেশের স্বার্থে যা প্রয়োজন তার বাইরে কিছু করেনি। হয়তো কথা উঠতে পারে কয়েকটা ট্রেড এগ্রিমেন্ট, কিন্তু এগুলো যে খুব ফার্স্ট হচ্ছে এগুলো কনক্লুসিভ কিছু না। যদি বর্তমান সরকার মনে করে এটা তারা করবে না, তারা নাও করতে পারে। আই উড রাদার সে যে এই সরকারের 3টা বড় ম্যান্ডেট ছিল। বিচার, সেটাতে আমরা সম্পূর্ণ স্বচ্ছভাবে কাজটা করছি, লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। আমরা সংস্কারের কথা বলেছিলাম, যেই ক্ষেত্রে বিশেষজ্ঞ তাকে দিয়েই সংস্কার কমিশন করা হয়েছে, কোনো জায়গাতে সরকার ইন্টারফেয়ার করেনি। আমরা ওন করেছি ওনাদের রিপোর্ট, কিন্তু আমরা ওনাদের কাজে কখনো ইন্টারফেয়ার করি, কোনো কমিশন এই কথাটা বলতে পারবে না। কাজে সংস্কার প্রস্তাবনাগুলো আমরা জাতির সামনে উত্থাপন করেছি। আমরা চাইলেই আইনটা করে দিয়ে যেতে পারতাম 1/11 সরকারের মতো, কিন্তু সেটা 1/11 সরকারের সময় যে হম্বিতম্বি করে একে গ্রেফতার করলো, যারা গ্রেফতার হয়েছিল সবাই তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে জেল থেকে বেরিয়েছে। আমরা ইম্পোজ করি নাই। ওটাই হয়তো অনেকের ধৈর্য, এক হচ্ছে প্রপাগান্ডা মেশিন তো আছেই, আর যারা সত্যিকার অর্থেই চেয়েছে কিছু, তাদের হয়তো ওই ধৈর্যটুকুন, এই প্রপাগান্ডার মুখে ওই ধৈর্যটুকুন তারা হারিয়ে ফেলছে, করে দিচ্ছে না। কিন্তু আমরা যদি করে দিয়ে যাই, যদি পরের সরকার না রাখে, ফলে সকল রাজনৈতিক দলকে নিয়ে আমরা 9 মাস আলাপ আলোচনা করে জুলাই সনদ করেছি। সেখানে আমরা ব্যর্থ কেন বুঝলাম না। আর সংস্কার তো একটা প্রক্রিয়া। এখন দেখেন, শপথের দিনে বিএনপি ওটা পাঠ করলো না, বিএনপি কিন্তু এটা বলছে যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, উই আর কমিটেড টু ইট। সো আপনি দেখেন প্রক্রিয়া কোন দিকে হয়। আরেকটা ছিল হচ্ছে নির্বাচন। এখন বলেন যে আমরা এই 3টার মধ্যে কোনটায় আমাদের কাজটা করে আসি নাই। সফলতা ব্যর্থতা এগুলো তো সাবজেক্টিভ বিষয়। সরকারের সমালোচনা সবসময় হওয়া উচিত, সবসময় হবে, কিন্তু সেটা সরকারের কাজের সমালোচনা।
তা না করে পালিয়ে যাওয়া স্বৈরশাসকের পক্ষে আপনি সৎ মানুষকে অসৎ বানাবেন, নিজে ভূমিদস্যু হয়ে অন্য লোক জমি দখল করেছে এগুলো বলে প্রপাগান্ডা করবেন, এটা তো ঠিক কথা না। আর সেই প্রপাগান্ডার উত্তর নিতে আপনি আমার অফিসে চলে আসবেন, এটাও ঠিক কথা না। আপা, একটি বিষয় যে দেখা যাচ্ছে কি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন, তারপর আমরা ওনার কিছু ব্যক্তিগত যে প্রতিষ্ঠান আছে সেগুলোর পারমিশন পাওয়ার রিলেটেড কিছু বিষয় আসলে এটা নিয়ে খুব বিতর্ক হয়েছে। এই বিষয়টাকে আসলে উপদেষ্টা থাকাকালীন সময় আপনি কিভাবে দেখেছেন বা এটা কিভাবে মূল্যায়ন করবেন? প্রথম কথা হচ্ছে কি, খুব ভালো হতো যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যিনি আমাদের এই দুর্দিনে 84 বছর বয়সে এসে হাল ধরেছিলেন, তাকে এই সমস্ত প্রচারণার উপরে আমরা রাখতে পারতাম। কিন্তু আসলে এটা তো একটা পলিটিক্যাল পজিশন, এই ধরনের আক্রমণের মুখে, সমালোচনার মুখে পড়তে হবে। আমি আমার মতন করে ব্যাখ্যাটা দিই, এটা আপনার কাছে আমি আশা করি গ্রহণযোগ্য হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রতিষ্ঠানগুলোর কথা বলা হচ্ছে, সেই প্রতিষ্ঠানগুলো স্থাপনের আবেদন কবে করা হয়েছিল? ওই সময়ে আরও ওই রকম অনেক প্রতিষ্ঠান অনুমতি পেয়েছিল, ওনার প্রতিষ্ঠানগুলোকে অনুমতি কেন দেওয়া হয়নি? কারণ স্বৈরাচারী শাসক তার বিরুদ্ধে রীতিমতন যুদ্ধ ঘোষণা করেছিল, অনুমোদন দেবে না। এখন যখন ওই স্বৈরাচারী শাসক চলে গেছে, সকল আইন কানুন মেনে ওই প্রতিষ্ঠানগুলোর অনুমতি দেওয়া হয়েছে। এটা আপনি কেন বলবেন যে না ওনার আরও 1.5 বছর বসে থাকা উচিত ছিল? কেন বলবেন? এই যে বললেন ব্যক্তিগত, বেলা কিন্তু আমার ব্যক্তিগত না। ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কিচ্ছু নেই। উনি যদি একটা ভালো, ওনার ইমেজের কারণে গ্রামীণ যদি একটা ভালো বিশ্ববিদ্যালয় করে, 2014 সালে উনি যখন প্রথম বিশ্ববিদ্যালয় করতে চেয়েছেন, ওনাকে করতে দেওয়া হয়নি। 2014 থেকে 2026 পর্যন্ত আর বিশ্ববিদ্যালয় অনুমোদিত হয় নাই? হয়েছে তো। গ্রামীণ ব্যাংক তো সবসময়ই ট্যাক্স এক্সাম্পটেড ছিল, সৃষ্টির শুরু থেকে 2020 পর্যন্ত ট্যাক্স এক্সাম্পটেড ছিল। তারপরে যে বিধানের কারণে ট্যাক্স এক্সাম্পশনটা ছিল, সেই বিধানটা আর নতুন করে প্লেস করা হয়নি, ফলে ট্যাক্স এক্সাম্পশন থেকে গ্রামীণ উঠে গেল। এটাই আবার আগের জিনিসটাই আবার ফেরত এসছে। উঠে যেটা গেছিল ওটা স্বৈরশাসক উঠিয়ে দিয়েছিল। কেন উঠিয়ে দিয়েছিল? সে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রতিপক্ষ মনে করতো। কেন সে প্রতিপক্ষ মনে করতো তাটা সে জানে, আমরা এটা বলতে পারবো না। আরেকটা প্রশ্নের আমার উত্তর দেন তো, উনি যদি অন্তর্বর্তী সরকারের প্রধান না হতেন, স্বৈরশাসক দেশ থেকে পালিয়ে গেছে, তখন কি এই প্রতিষ্ঠানগুলোর উনি অনুমতি পেতেন? পেতেন তো। বিষয় যদি এমন হতো যে উনি ক্ষমতায় না থাকলে এই প্রতিষ্ঠানগুলি অনুমোদন পেতই না, তাহলে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা বলতে পারতেন। উনি তো, বিষয়টা তো সেরকম না। এই প্রতিষ্ঠানগুলো এমনিতেই অনুমোদন পেত, কিন্তু কখনো অনুমোদন দেওয়া হয়নি। একটার আবেদন করা হয়েছিল 2009-এ, একটা 2014-তে, একটা 2019-এ। আর ট্যাক্স এক্সাম্পশনেরটা উঠিয়ে দেওয়া হয়েছিল, মানে উঠিয়ে দেওয়া হয় মানে কি, রিনিউ করা হয় নাই, সেটা আবার ফেরত আনা হয়েছে। এই যে ট্যাক্স এক্সাম্পশনটা হলো, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা পয়সা পাবে? গ্রামীণ ব্যাংকে ওনার কোনো শেয়ার আছে? এগুলো তো আবার গ্রামীণ ব্যাংকে ফেরত যাবে। এখন আপনি গ্রামীণ ব্যাংকের সমালোচনা করতে পারেন, সেখানে উনিও বাধা দেবে না, আমিও বাধা দেবো না, সেটা কোনো ব্যাপার নাই। কিন্তু কথা হচ্ছে যে আমাকে আটকে রাখা, অনেক মানুষ জেলে ছিল, শেখ হাসিনার রোষানলে তারা বেরোতে পারছিল না, তারা এখন বেরিয়ে চলে আসছে। বিকজ উনি দায়িত্ব, উনি যেটা প্রতিহিংসা করছিলেন সেই প্রতিহিংসাটা তো বন্ধ হয়েছে, সেই অন্যায়টাকে আমরা অ্যাড্রেস করেছি। এখন কথা হচ্ছে উনি 2009-এ অ্যাপ্লাই করেছেন, 14-তে অ্যাপ্লাই করেছেন, 19-এ অ্যাপ্লাই করেছেন, আটকে রাখা হয়েছিল জিনিসগুলো, দেয়া হচ্ছিল না। জি আপা, আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিলেন। আপনি নিশ্চয়ই আপনি আপনার পুরনো ক্যারিয়ারে আবার ফেরত যাচ্ছেন, আমরা সেটা আশা করছি। তো আপনি অবশ্যই ভালো থাকবেন। আপনারাও ভালো থাকবেন। দর্শক, আমরা কথা বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে। আমরা তার যে অন্তর্বর্তীকালীন সরকারের থাকাকালীন সময়ে তিনি যে দায়িত্ব পালন করছেন তার সফলতা, ব্যর্থতা এবং সরকারের নানা দিক নিয়ে আমরা আসলে আলোচনা করেছি। আমরা এই আয়োজন সামনে নিশ্চয় অন্য অতিথিকে নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব, এই আয়োজনটিকে নিয়ে। আপনারা যারা চর্চার ফলোয়ার আছেন তারা আপনাদের নিজেদের মন্তব্য যা আছে সেটি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।